আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। যদি হাসিনার পতন না হতো, এই ডিসি এসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতো, বলছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে নির্বাচন পেছাতে পিআর, ফেব্রুয়ারি নিয়ে সংশয় বিএনপির। জানাবো ডক্টর ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ। এবং সর্বশেষ জানাবো উল্লাপাড়ায় ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ছেলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যদি হাসিনার পতন না হতো, এই ডিসি এসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতো, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসি এসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতো। বাংলাদেশে যদি কেউ স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয়, এই বাংলাদেশে তার আর জায়গা হবে না। হাসনাত আব্দুল্লাহ প্রথমে জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমরা সাংবাদিকদের উপরও নজর রাখছি। এই সাংবাদিকেরাই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। প্রিয় রাজশাহীবাসী, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে, আপনাদের সতর্ক থাকতে হবে। বক্তব্যের এক পর্যায়ে হাসনাত বসুন্ধরা গ্রুপের মিডিয়া নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, সাংবাদিকদেরকে বলবো, বসুন্ধরার সাংবাদিকেরা খুনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই নাই। এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকেরা আবারও নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের লক্ষ্যে আবার নেমে পড়েছে। আবার আরেকটি 1-11 ঘটাতে তারা ষড়যন্ত্র করছে। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ডিসি এসপিদের বলছি, আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি, আপনারা চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন। যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসি এসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতো। যারা প্রশাসনে আছেন আপনারা ক্ষমতাপন্থী হবেন, আপনারা ভুল করছেন। আপনারা ভুলে যাবেন না গত 16 বছরে ডিসি এসপিদের কি পরিণতি হয়েছে। আপনারা ভুলে যাবেন না এই দিন না আরও দিন আছে। আমরা আপনাদের বলবো না আপনারা এনসিপি পন্থী হন। আওয়ামী লীগপন্থী রাজনীতিপন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন। সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে, ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। এই বাংলাদেশে যদি কেউ স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয়, এই বাংলাদেশ তার আর জায়গা হবে না। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজশাহীর এজেন্সিতে যারা রয়েছেন, বাংলাদেশে যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন, তারা জানেন না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়। তারা জানেন না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলা ষড়যন্ত্র হয়। তারা যেটা করেন, তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খোলেন। তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেন, তারা এক রাজার বিরুদ্ধে আরেক রাজাকে লাগিয়ে দেন। আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আমরা আপনাদেরও দেখছি। নির্বাচন পেছাতে পিআর, ফেব্রুয়ারি নিয়ে সংশয় বিএনপির। বহুল আলোচিত লন্ডন বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে যে আশাবাদের আলো জ্বলেছিল, কয়েক সপ্তাহের ব্যবধানে সেই আলো যেন নিভু নিভু করছে। বিএনপিকে দেখা দিয়েছে সন্দেহ সংশয়ের ঘনঘটা। দলটির নেতারা মনে করছেন, নির্বাচন কমিশনের কার্যক্রমে লন্ডন বৈঠকের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিসহ কিছু নতুন ইস্যু সামনে এসে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার কৌশল নেওয়া হচ্ছে। বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতারা মনে করছেন, গত 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণ ও প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, বাস্তবে এখনও তার কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। দলীয় সূত্র বলছে, ইসির কার্যক্রমে লন্ডন বৈঠকের প্রতিফলন অনুপস্থিত। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবি সামনে আনার ঘটনাকে নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে দেখছে দলটির হাইকমান্ড। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার, বিশেষ করে সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে কয়েকটি দল। এই প্রেক্ষাপটে গত 26 জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের 1-to-1 বৈঠকে রাজনৈতিক মহলের নতুন করে আলোচনা তৈরি করেছে। যদিও রাজনৈতিক বিশ্লেষকেরা আশা করেছিলেন, এই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা দিক নির্দেশনা আসবে, তবে সরকারি ভাষ্যে তা শুধুই সৌজন্য সাক্ষাৎ। এ বিষয়ে ইসিও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। এখনো পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক রোডম্যাপ বা স্পষ্ট কোনো দিক নির্দেশনা না দেখা যাওয়ার মধ্যে কয়েকটি দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ক্রমশই রাজনীতির মাঠে ঘোলাটে করছে। এতে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজনীতিবিদ সহ রাজনৈতিক বিশ্লেষকরা। পিআর পদ্ধতি আসলে কি, কেন এই পদ্ধতিকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিচ্ছে, কিংবা কেন নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হচ্ছে অনিশ্চয়তা? বিএনপির উপর চাপ তৈরির কৌশল হিসেবে কি পিআর পদ্ধতি
পদ্ধতিতে নির্বাচন চাইছে অন্যান্য দলগুলো, এসব বিষয়ে চলছে নানামাত্রিক বিশ্লেষণ। সংশ্লিষ্টদের মতে পিআর পদ্ধতিতে মূলত আসন ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা থাকে না। ভোটাররা সরাসরি কোনো প্রার্থীকে নয়, ভোট দেন রাজনৈতিক দলকে। একটি দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে জাতীয় সংসদে তাদের আসন বরাদ্দ হয়। বিশ্বের প্রায় 91টি দেশে এ ধরনের পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার নেপাল ও শ্রীলঙ্কাও এই পদ্ধতি অনুসরণ করে। আবার কিছু দেশের সরাসরি ভোট ও আনুপাতিক পদ্ধতির সমন্বয়ে মিশ্র পদ্ধতি চালু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদিও পদ্ধতির মূল ধারণা একই, বাস্তবে দেশভেদে এর প্রয়োগে রয়েছে বিশ্বস্ত পার্থক্য। অনেক দেশে দলভিত্তিক মনোনয়নপ্রাপ্তদের তালিকা থেকে সংসদ নির্বাচন করা হয়, অর্থাৎ ব্যক্তি নয় বরং রাজনৈতিক দলই হয় মূল প্রতিযোগী। সহজ ভাষায় বললে এই পদ্ধতিতে ভোটের হারে নির্ধারণ করে আসনের সংখ্যা। যেমন বাংলাদেশে যদি কোনো দল মোট গৃহীত ভোটের 10% পায়, তাহলে সংসদে 300 আসনের মধ্যে তাদের জন্য বরাদ্দ হবে 30টি আসন। 1% ভোট পেলে আসন পাবে 3টি। এই বাস্তবতা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় এই পদ্ধতি কতটা কার্যকর কিংবা গ্রহণযোগ্য? বিএনপি ও সমমনা 6টি দল ও জোট এই পদ্ধতির বিরোধিতা করছে। অন্যদিকে এই পদ্ধতিতে নির্বাচন ও আসন বণ্টনের দাবিতে সরব জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল। যদিও এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টির সরাসরি এই পদ্ধতির পক্ষে অবস্থান নেয়নি, তবু এই দাবিকে তারা প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে। দলীয় সূত্রগুলো বলছে প্রস্তাবিত উচ্চকক্ষে ভোট ভিত্তিক আসন বণ্টনের প্রস্তাবে বিএনপিকে সম্মত করাতে এই দাবিকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সংস্কার সংলাপকে ঘিরে রাজনৈতিক দর কষাকষির অংশ হিসেবে এই দলগুলো সংসদে প্রচলিত আসন ভিত্তিক নির্বাচনের পরিবর্তে পিআর পদ্ধতির দাবি সামনে এনেছে। রাজনৈতিক দলগুলোর মোট ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বণ্টনের প্রস্তাব বিএনপি মেনে নিলে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দল নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবিতে নমনীয় অবস্থান নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের নিশ্চয়তা না পেলে এসব দল নির্বাচনে না যাওয়ার কিংবা বর্জনের হুমকি দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে বলে জানা গেছে। এমন অবস্থায় পিআর পদ্ধতিতে নির্বাচন দেশের ঐক্যের পরিবর্তনে, বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা তা ভেবে দেখতে সব রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1 জুলাই বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, এই নির্বাচন পদ্ধতির আড়ালে দেশের রাজনীতিতে সবার অগোচরে আবার পরাজিত অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, নির্বাচন বিলম্বিত বা না হওয়ার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে। ডক্টর ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 35% শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে দেওয়া চিঠিতে এমনটি জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে চিঠিটি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। চূড়ান্ত শুল্কের পরিমাণ জানিয়ে মোট 14টি দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন তিনি। গত এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তখন তিনি বাংলাদেশি পণ্যের উপর 60% শুল্ক আরোপ করেছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যে গড়ে 15% করে শুল্ক ছিল। চিঠিতে ট্রাম্প লেখেন, 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপ করা হবে। এটা আলাদা খাতভিত্তিক শুল্কের বাইরে। যদি কেউ অন্য দেশের মাধ্যমে পণ্য পাঠিয়ে এই শুল্ক এড়ানোর চেষ্টা করে তবে বেশি শুল্কই দিতে হবে। তিনি আরও লেখেন, আপনারা বুঝতে চেষ্টা করবেন এই 35% শুল্ক আমাদের ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়। ট্রাম্প লেখেন, আপনি যদি যুক্তরাষ্ট্রের পণ্যে আমদানি শুল্ক বাড়ান তাহলে আপনার বাড়ানো শুল্কের পরিমাণ এই 35%-এর সঙ্গে যোগ হবে। তিনি আরও জানান, দুই দেশের সম্পর্কের উপর ভিত্তি করে এই শুল্ক হার বাড়তেও পারে, কমতেও পারে। এপ্রিলে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এক পর্যায়ে ট্রাম্প 90 দিনের শুল্ক বিরতির ঘোষণা দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।